Guys, what is the difference or similarities between Honda Bangladesh and our government? আমার পেছনে কিন্তু কোনো বাইক নেই, এটা একটু পরে এক্সপ্লেইন করছি। আমাদের গভর্নমেন্টের পেছনে যেমন আমরা নাই বা পিপল নাই, পিপলের ট্রাস্ট নাই, পিপলের লাভ নাই বা পিপলের কোনো ইম্পর্টেন্স নাই গভর্নমেন্টের পেছনে, ঠিক একইভাবে আমার কাছে মাঝে মাঝে ইদানিং মনে হয় যে হোন্ডার ক্ষেত্রেও ব্যাপারটা এরকম ঘটতেছে। ডু হোন্ডা লুজিং ইটস ক্রেডিবিলিটি টু দ্য কাস্টমার্স? আমার মনে হয় যে এটা পার্শিয়ালি ট্রু। এটার কারণ আছে, কারণ হচ্ছে হোন্ডা গ্লোবালি একটা বিগ নেম মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে। আজকে হয়তো আমার পেছনে হোন্ডা যে নতুন SP160 বাইকটা লঞ্চ করছে, ওই বাইকটা থাকতে পারতো, এই বাইকটা নিয়ে হয়তো কথা বলতে পারতাম। কারণ হচ্ছে বাইকটা 13 দিন হয়েছে লঞ্চ করছে, বাট এখনো পর্যন্ত আমি যে শোরুমে গিয়েছিলাম ওই শোরুমে এখনো পর্যন্ত একটা ইউনিটও সেল হয় নাই। দিস ইজ রিয়েলি ইনসেন অ্যান্ড অ্যাবসার্ড ফ্যাক্ট। কারণ হোন্ডা বলা যায় এই প্রথম 150cc সেগমেন্টে, এক্সেপ্ট সিবিআর আসলে হোন্ডা অফিসিয়াল সেল একেবারে নাই বললেই চলে। সো ওই হিসাবে যদি কনসিডার করি, হোন্ডা এই প্রথম বাংলাদেশে এফআই এবিএস ছাড়ছে 150cc সেগমেন্টে। বাট হোয়াট ইজ দ্য সেলস ভলিউম? কাস্টমারের ভিতরে কোনো অ্যাট্রাকশন নেই, বাইকটা নিয়ে কোনো ক্রেজ নাই, ইভেন সেলও নাই। পার্সোনালি আই ডোন্ট এক্সপেক্ট দিস সিনারিও ফর হোন্ডা। হোন্ডাকে এই সিনারিতে আসলে দেখতে আমার ভালো লাগে নাই, বিকজ আই এম এ হোন্ডা লাভার। এর একটা ফ্যাক্ট হচ্ছে হোন্ডা 150cc সেগমেন্টে আসলে এখনো পর্যন্ত আমার মনে হয় যে কোয়ালিটি বাইক দিতে পারে না। স্পেশালি জাপানিজ ব্র্যান্ড হিসেবে ইয়ামাহা বা সুজুকির সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে মনে হয় সুজুকি জিক্সার বা এফজেড সিরিজের সাথে হোন্ডা 150cc সেগমেন্টের যে বাইকগুলো আছে, হোন্ডা হর্নেট, এক্স ব্লেড, এগুলো আসলে তুলনা করা যায় না। হর্নেট বা এক্স ব্লেড আসলে কাদের সাথে কম্পিট করছে? টিভিএস, বাজাজ বা হিরো, এদের সাথে কম্পিট করছে। মানে হোন্ডা একটা জাপানিজ ব্র্যান্ড হয়েও এখন ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোর সাথে তারা কম্পিট করছে। সো হোন্ডার এরকম একটা ফ্যাক্ট হয়ে গেছে। সো যারা কোয়ালিটি বাইক পছন্দ করে, একটু ভালো প্রাইস হোক, যারা হোন্ডার মতো একটা বাইক পছন্দ করে ওই লেভেলের, মানে হোন্ডার মতো বাইক আমাদের জন্য নিয়ে আসতে পারছে না। প্রথমে চলেন যাই খুলনা মোমো মোটরসে যাই। মোমো মোটরসে গিয়ে নিউ হোন্ডা SP160 এই বাইকটাতে কি কি ফিচার দিয়েছে একটু এগুলো আপনাদেরকে দেখাই, তারপরে এই বাইক নিয়ে আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করি। মোমো মোটরসে চলে আসছি। এই হচ্ছে, বলেন তো কি বাইক? অনেকে বলতে পারেন হোন্ডা SP125। না, SP125 হচ্ছে ওই যে, আর এই যে হচ্ছে SP160। ইনফ্যাক্ট লুকিং নিয়ে যদি কথা বলি, অলমোস্ট সেম লুকিং, ওইটার থেকে জাস্ট আকার আকৃতি একটু বড় করছে, বা সেমই দেখতে, জাস্ট সাইজটা বড়, এই হচ্ছে ফ্যাক্ট। সো মোমো মোটরসে ভালো হলো যে আমি খুলনাতে বাইকটা দেখতে পারছি আর মোমো মোটরস থেকে ভিডিও করতে পারছি। সো থ্যাঙ্কস টু মোমো মোটরস। এখন বাইকটা একটু চারপাশ দিয়ে দেখি যে বেসিক আসলে বাইকটাতে কি কি আছে। প্রথমে ফ্রন্টে দেখি। ফ্রন্টে যদি আমরা হেডল্যাম্পের দিকে তাকাই, হেডল্যাম্পটা হচ্ছে এলইডি, জাস্ট হর্নেটের মতোই দেখতে, অলমোস্ট সেম টাইপের। আর এটার ইন্ডিকেটারগুলো হচ্ছে হ্যালোজেন। একটু পরে যদি পসিবল হয়, যখন এটার মিটার দেখাবো তখন ইন্ডিকেটারগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে ফ্রন্টের লুক, একেবারে সেম অ্যাজ SP125। এই ব্যাপারটা আমার কাছে খুব একটা আসলে অ্যাট্রাকটিভ মনে হলো না। আর সামনে টায়ার নিয়ে কথা বলার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই বাইকটার কিন্তু দুইটা ভার্সন বাংলাদেশে লঞ্চ করছে। একটা ভার্সন হচ্ছে ডুয়েল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস, আরেকটা ভার্সন হচ্ছে নন এবিএস, যেটার পেছনে হচ্ছে ড্রাম ব্রেকিং। এই দুইটা ভার্সন, এইখানে যে দুইটা বাইক আছে দুইটাই হচ্ছে সেম ভার্সন, সিঙ্গেল চ্যানেল এবিএস এর, মানে ডুয়েল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস। আচ্ছা, এবার ফ্রন্টের টায়ারটা নিয়ে একটু কথা বলি। ফ্রন্টের টায়ার সাইজ হচ্ছে 80/100। এটা আমার কাছে বেসিক্যালি খুব একটা ভালো লাগে না, যদিও এবিএস আছে, সো ব্রেকিং আনডাউটেডলি ভালো পাবেন, বাট টায়ার সাইজটা 100/80 সেকশন হলে আমার মনে হয় ভালো হইতো। আরেকটা ফ্যাক্ট হচ্ছে এই টায়ার আর ফ্রন্ট সাসপেনশন, এই দুইটা ব্যাপার এক হয়ে কিন্তু ব্রেকিং প্লাস বাইকের আপনি যখন রাইড করবেন তখন একটা কমফোর্ট দেয়। কমফোর্টটা কেমন? টায়ার সাইজ যদি চিকুন হয় বা সাসপেনশন ডায়ামিটার যদি ভালো না হয়, সেক্ষেত্রে বাইকটা ওয়াবেল করে। আপনি যখন একটু স্পিডিং করবেন তখন বাইকটা ওয়াবেল করবে, মানে বাইকের স্টেবিলিটি কম হবে। যেহেতু আমি এখনো বাইকটা রাইড করি নাই, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলা যাচ্ছে না, বাট এটার স্ট্রাকচারাল ফিচার দেখে আমার মনে হচ্ছে এটা টপ স্পিড স্টেবিলিটি একটু কম হবে, যেহেতু টায়ার সাইজ একেবারে কম। বাট ফ্রন্ট সাসপেনশনটা 41 mm না দিলেও 37 দিলে মনে হয় ভালো হইতো। সো ফার আমার মনে হয় 37 না, 125cc SP125 যে সাসপেনশন, এটাতে সেম সাসপেনশন ডায়ামিটার, আর একটু মোটা হলে হয়তো ব্যালেন্সটা আর একটু বেটার হইতো। এই হচ্ছে ফ্রন্টের কাহিনী। আর ফ্রন্টের ডিস্ক সাইজটা হচ্ছে 276 মিলিমিটার, সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, এটা হচ্ছে পেটাল ডিস্ক। এই হচ্ছে ফ্রন্টের ব্যাপার। আর সামনে এগুলো তো দেখালামই, এবার রিয়ারে আসি।
রিয়ার টায়ার সাইজটা হচ্ছে 130/70 সেকশনের টায়ার। হোন্ডা সিবিআর বা পালসার N160-তে যে টায়ারটা ইউজ করছে সেম টায়ার সাইজ। এই টায়ার সাইজ আলহামদুলিল্লাহ এর থেকে বেশি আসলে দরকার নেই। মানে অনেকে মনে করেন যে এফজেডের টায়ারটা হচ্ছে 140/60 সেকশনের, ওইটা হলেই ভালো হইতো, বাট আমার কাছে মনে হয়েছে যে দিস টায়ার সাইজ ইজ অ্যাবসোলুটলি ওকে ফর গুড ব্রেকিং। সেই হচ্ছে টায়ারের ফ্যাক্ট। আর রিয়ার লুকিংটা হচ্ছে একটু ডিফারেন্ট করছে সো ফার আমি দেখছি। হ্যাঁ, একটু ডিফারেন্ট, সম্ভবত অন্য কোনো একটা বাইকের সাথে মিলে যাচ্ছে। কি বাইক এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। আর এগুলো হ্যালোজেন অ্যাজ ইউজুয়াল। আর কি পেছনে যে ডিস্ক ভার্সন যেটা আছে এটা হচ্ছে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক। পেছনে কিন্তু এবিএস নাই, যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস। আর এটা হচ্ছে এক্সস্টের লুক নিয়ে ওভারঅল খুব একটা বলার মতো কিছু পাচ্ছি না। আচ্ছা, এটাতে সারি গার্ড দিয়ে দেওয়া আছে, যেহেতু এখন ম্যাক্সিমাম কমিউটার সেগমেন্টের বাইকগুলোতে সারি গার্ড থাকে, দিস ইজ কুল। আর পেছনের সাসপেনশনটা মনোশক, কত স্টেপ অ্যাডজাস্টেবল এটা জানি না। আমি হোন্ডাকে জাস্ট গত সপ্তাহে একটা মেইল করছিলাম, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডে। মেইলটা ছিল ফ্রন্ট সাসপেনশন ডায়ামিটারটা আমি জানতে চেয়েছিলাম, এটার এক্স্যাক্ট ডায়ামিটার কত। দে নেভার রিপ্লাইড মাই মেইল। সো অ্যাজ ইউজুয়াল আমি অবশ্য খুব একটা এক্সপেক্টও করি নাই। আচ্ছা, এবার রিয়ারের আসনটা নিয়ে একটু কথা বলি। প্রথমে এই গ্র্যাব রেলটা দেখাই। পিলিয়ন সিটটা আপনি যথেষ্ট স্পেশিয়াস পাবেন, সো পিলিয়নের জন্য কমফোর্টেবল হবে। জাস্ট SP125 যে লেভেলের কমফর্ট ছিল, সো পিলিয়ন বান্ধব একটা সিট করছে, যেহেতু গ্র্যাব রেইল আছে, সো এটা নিয়ে কোনো প্যারা নাই। আর রাইডিং পজিশন নিয়ে একটু পরে কথা বলতেছি। ট্যাঙ্ক শেপ সব কিছুই আসলে এসপির মতো সেম স্ট্রাকচার। আর এইটার হ্যান্ডেলবারটা হচ্ছে আমার কাছে এক্স ব্লেডের সাথে মিলে যাচ্ছে, মনে হচ্ছে এক্স ব্লেড। দেখি এক্স ব্লেড, ইয়েস এক্স ব্লেডের মতো সেম। সো সিটিং পজিশনটা একই হবার কথা। একটু পরে বাইকে বসে তখন ডিটেলসটা বলা পসিবল হবে, বা পরে আমি যখন রাইড রিভিউ দিব তখন আরও ডিটেলস কথা বলবো। সেই হচ্ছে বেসিক। সোফার আমি খুঁজছিলাম যে কোনো ইউএসবি পোর্ট দিয়েছে কি না, বাট দেয় নাই। বাট অ্যাজ ইউজুয়াল SP125 বা এক্স ব্লেডে যে লেভেলের সুইচ টুইচ ছিল সেম লেভেলেরই। বাট একটা ভালো ফ্যাক্ট হচ্ছে ইঞ্জিন কিল সুইচ দিয়েছে। ইঞ্জিন নিয়ে যদি বলি, ইঞ্জিনটা হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের একটা ইঞ্জিন। আর এটার ফুয়েল সাপ্লাই সিস্টেম কিন্তু এফআই সিস্টেম। বাংলাদেশে মোটামুটি বলতে পারেন যে 150cc সেগমেন্টে, কমিউটার সেগমেন্টে এটা হচ্ছে হোন্ডার প্রথম এফআই বাইক। আর এই ইঞ্জিনটা পাওয়ার প্রডিউস করতে পারে 12.9 PS। আর এটার টর্ক হচ্ছে 14 নিউটন মিটার। মানে হচ্ছে এই বাইকটার পাওয়ার থেকে টর্ক বেশি, মানে এটা একটু টর্কই ফিল দিবে, মানে স্পিড থেকে এই বাইকটার পাওয়ারটা বেশি ফিল করা যাবে। আর অ্যাজ ইউজুয়াল গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা সিট হাইট এগুলো নিয়ে একটু পরে বলছি। বাইকটাতে সিট হাইট নিয়ে কথা বলে, আমি হচ্ছে 5 ফিট 6, আমার কাছে মনে হচ্ছে খুবই কমফোর্টেবল। মানে 5 ফিট 5 হলে ইজিলি চালাইতে পারবেন, 4 হলেও আমার মনে হয় পসিবল। আর এই ট্যাঙ্ক শেপটা উপর দিয়ে ভালো লাগতেছে, বাট সাইড দিয়ে আমার কাছে অ্যাট্রাকটিভ মনে হয় না, বাট খারাপ না। আচ্ছা, যেটা ভাবছিলাম যে এক্স ব্লেডের মতো সেম লেভেলেরই কমফর্ট, মানে এক্স ব্লেডে একটু স্পোর্টি টাইপের একটা ফিল দেয় সেরকম, মানে পারফেক্ট কমিউটার কমফর্টটা আমার কাছে মনে হয় যে একটু মিসিং থাকবে। বা পাশে এই হচ্ছে পাসিং, এটা হচ্ছে আপার ডিপার, এটা হচ্ছে টার্ন ইন্ডিকেটর, আর এটা হচ্ছে হর্ন, আর এখানে ইঞ্জিন কিল সুইচ, এটা হচ্ছে ইগনাইশন নিচেরটা, আর এটা হচ্ছে হ্যাজার্ড, মানে 4টাই জ্বলবে। এই হচ্ছে সুইচের ফ্যাক্ট, আর তো এক্সপ্লেন করার কিছু পাচ্ছি না। এই যে হচ্ছে মিটারটা নিয়ে একটু কথা বলা দেখি যায় নাকি, দেখি চাবি পাইলে আমি মিটারটা একটু দেখাচ্ছি যে আসলে মিটারে কি কি আছে। এই হচ্ছে বেসিক। আচ্ছা, রাইডিং ইস্যু নিয়ে বললাম, সিট হাইট নিয়ে বললাম। ও আরেকটা বিষয় হচ্ছে, ইউজুয়ালি এফআই বাইকগুলোতে কিন্তু কিক অপশন থাকে না। আর আমাদের দেশের এনভায়রনমেন্টে আমরা আসলে কিক অপশনটা অনেক সময় প্রয়োজন হয়, বা অনেকে মনে করে যে কিকটা হলে হয়তো ভালো হইতো, অ্যাটলিস্ট নিরাপদ বোধ হয় যে বাইক যদি স্টার্ট না নেয় সেক্ষেত্রে কিক দিয়ে স্টার্ট দিতে পারবে। হোন্ডার বাইকগুলোতে এই একটা ভালো জিনিস করছে যে এফআই বাইকগুলোতেও কিক দিয়ে দিচ্ছে। দেখেন, এই যে হচ্ছে কিক, মানে সেলফের সাথে কিক আছে। আর ওভারঅল পায়ের ব্রেক লিভার, গিয়ার লিভার ওই অ্যাজ ইউজুয়াল, খারাপ না, চলে। দেখি মিটারটা আপনাদেরকে দেখানো যায় নাকি। এই মিটারটা সোফার আমি ইন্ডিয়ান যত ব্লগ দেখছি, যে এটা হচ্ছে হোন্ডা CV300F বা যে কোনো কিছু আর কি, মানে CV300, ওটার সেম ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার ইউজ করছে। ও ফাইন, এই যে এবিএসটা উঠে আছে, এবিএস জ্বলে আছে, মানে হচ্ছে এবিএস এখন কাজ করছে না। যখন রাইড করবেন এই এবিএস সাইনটা উঠে যাবে, মানে হচ্ছে এবিএস কাজ করছে। আচ্ছা, মিটারে কি আছে, এটা হচ্ছে সম্ভবত আরপিএম মিটার, একটু ডিফারেন্ট। দেখেন 12,000 পর্যন্ত আছে। গিয়ার ইন্ডিকেটর আছে, এই যে 3 গিয়ারে আছে বাইকটা। দেখি ডাউন দি 2, ওকে, গিয়ার ইন্ডিকেটর তো ভালোই কাজ করে। মানে গিয়ার ইন্ডিকেটর দেখতে পাবেন এখানে ফুয়েল গজ আছে, মানে ফুয়েল ইন্ডিকেটর।
আর এইখানে হচ্ছে স্পিড উঠবে, আর এইখানে টাইম উঠবে। ফাইন, অনেক বাইকের টাইমটা থাকে না, টাইমটা জরুরি। আর এখানে বাইকটা কত কিলোমিটার চলছে, 1 কিলোমিটার উঠে আছে। আর এইখানে হচ্ছে ব্যাটারি ভোল্টটা দেখা যাচ্ছে 12.3 ভোল্ট। ফাইন, এটা একটা ভালো ইনফরমেশন। এখন দেখি সুইচগুলোতে কি কি আছে। ট্রিপে মানে একটা ট্রিপ আছে, দুইটা ট্রিপ, ট্রিপ বি। 3 নম্বর চাপে কি আসে? 3 নম্বর চাপে টোটাল, মানে শুধুমাত্র ট্রিপ এ, ট্রিপ বি আর টোটাল, এই ছাড়া আর কোনো ইনফরমেশন সম্ভবত নাই। অ্যাভারেজ মাইলেজ বা এই টাইপের কিছু দেখা যায় কি না দেখি। না, আর কিছু নাই। দেখি নিচে চাপি, কিলোমিটার পার লিটার। হ্যাঁ, এই যে মাইলেজটা দেখা যাচ্ছে 14.4। যদিও বাইকটা চলে নাই, সো এটা এখন এটা দিয়ে হিসাব করার কিছু নাই, বাট এটাতে আপনারা মাইলেজ দেখতে পাবেন, এই যে কিলোমিটার পার লিটার। দেখি আরেকবার চাপ দিয়ে কি আছে। এটা হচ্ছে লিটার। এটা কি উঠতেছে আমি শিওর না, আমি যদি জানতে পারি আমি স্ক্রিনে লিখে দেব যে এই এল এটা কি উঠে। এল মানে 00 আছে। ওকে, থ্যাংক ইউ রাশেদ ভাই। দেখেন, এটা হচ্ছে বোঝাচ্ছে যে এই বাইকে কতটুকু ফুয়েল আছে, বা যতটুকু ফুয়েল আছে ওই ফুয়েলে কতটুকু যাবে। মানে এটা আপনারা পালসার N160-তে দেখছেন ডিটিই বা ডিস্টেন্স টু এমটি নামে, এখানে এল দিয়ে দিয়েছে, মানে যে ফুয়েল আছে ওই ফুয়েলে কতটুকু যাবে, সম্ভবত এটাই। দেখি আরেকটা চাপ দিই, কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ, মানে অ্যাভারেজ পার আওয়ার আপনার স্পিড কত এটা দেখাচ্ছে। ভালো একটা ফিচার, মানে ইনফরমেশন মোটামুটি যা দরকার সব কিছুই আছে। এই ছাড়া আর কোনো ফিচার তো মনে হয় নাই। না, আর কোনো ফিচার নাই। ব্যাটারি ভোল্ট দেখা যাচ্ছে, যদিও এটা অনেক জরুরি সেটা না। এই হচ্ছে ফিচার। এখন মিটারে আপনারা যত ইনফরমেশন দরকার সব কিছুই পেয়ে যাবেন, বাট আমার কাছে মনে হয়েছে এটাতে যতটুকু ইন্ডিয়ান ব্লগে দেখলাম দিনের বেলাতে ভিজিবিলিটি একটু কম। আর আরেকটা বিষয় হচ্ছে মিটার সাইজটা যদি আরেকটু বড় হইতো, এরকম একটা স্মার্ট ডিজিটাল মিটার আরেকটু বড় হলে আসলে আরো ভালো। আচ্ছা রাশেদ ভাই, ছোট্ট একটা কোশ্চেন ছিল। সেটা হচ্ছে অনেকেই আমার ব্লগে জিজ্ঞেস করেন যে যেমন এসপি হচ্ছে হোন্ডার এফআই বাইক, বা নতুন এই এসপি 125 বা 160 নতুন আসলো এফআই বাইক। তো বলা যায় এই দুইটা এখন এফআই বাইক আপনাদের অ্যাভেলেবেল, আর সিবিআর তো আছেই, যদিও এটা একটা ডিফারেন্ট জায়গাতে আছে। এখন আপনাদের ডিলার পয়েন্টে কি এফআই ক্লিনার আছে? অনেকে এই জিনিসটা জিজ্ঞেস করে। আচ্ছা, খুব দ্রুত চলে আসবে যেহেতু বাইকগুলো লঞ্চ করলো। আচ্ছা, মানে বাইক বিক্রি হয়ে সার্ভিস শুরু করতে করতে চলে আসবে। হ্যাঁ, ডেফিনেটলি। কারো কাছেই নাই, খুলনা কোনো শোরুমে নাই। হ্যাঁ, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, রাশেদ ভাই আমাদেরকে অনেক হেল্প করলো মিটারটা এক্সপ্লেইন করা, প্লাস অনেক কিছু। রাশেদ ভাই, আমি কি এক্সস্ট সাউন্ডটা একটু শুনতে পারবো স্টার্ট দিয়ে? হুম, তারপরে একটু লোকজনের স্যাটিসফ্যাকশনের জন্য আর কি। ফাইন, যে আমি এক্সস্ট নোটটা শোনাইতে পারছি। আচ্ছা, ইঞ্জিন স্টার্ট দিয়ে আমি একটা ফিল পাচ্ছি। ফিলটা হচ্ছে ইঞ্জিনের একটা স্মুথনেস ফিল কিন্তু পাওয়া যাচ্ছে। ট্যাঙ্কিতে ভাইব্রেশন পাচ্ছি যথেষ্ট। আমি জানি না এটা কেন, বাট এটা আমার ভালো লাগতেছে না। ট্যাঙ্কিতে মনে হচ্ছে রীতিমতো মোবাইলে ভাইব্রেশন আসলে যেরকম কাঁপে, ট্যাঙ্কিতে ওরকম হাত দিলে ফিল হচ্ছে। দিস ইজ নট গুড। আর সাউন্ডটা একেবারে মাইল্ড। এসপি সাউন্ড যেমন মাইল্ড ছিল, এটা একেবারে মাইল্ড সাউন্ড। মানে যারা একেবারে মাইল্ড সাউন্ড পছন্দ করেন তাদের জন্য দিস ইজ গুড অপশন। বাট ট্যাঙ্কিতে এরকম ভাইব্রেশন কেন আসতেছে আমি শিওর না। আচ্ছা, সাইড স্ট্যান্ড ফিচার আছে কিনা এটা তো আমি দেখলাম না, চেক করে দেখি। হ্যাঁ, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে এইখানে। এই যে সাইড স্ট্যান্ড নামিয়ে দিলাম, এটা উঠতেছে, উঠিয়ে দিলাম, এটা উঠে যাচ্ছে। সো সাইড স্ট্যান্ড এখানে দেখাচ্ছে। একটু জেনে নিই ভাইয়া, এটা থেকে সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ আছে, মানে সাইড স্ট্যান্ড থাকা অবস্থায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা
আচ্ছা, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। বাইকটার টুকটাক যা ফিচার সবকিছুই দেখানো পসিবল হইলো, মোমো মোটরস এখানে যথেষ্ট হেল্প করছে। বাট একটু আগে আমি যেটা বলছিলাম যে হোন্ডার সঙ্গে আমাদের গভর্নমেন্টের যে ডিফারেন্স বা সিমিলারিটি অনেক বেশি পাচ্ছি আমি। কারণ হচ্ছে এখন বাইরে যে ঘটনাগুলো ঘটতেছে, যেমন আমরা স্লোগান দিচ্ছি যে আমি রাজাকার আমি রাজাকার, এই বিষয়গুলো নিয়ে আজকে আসলে কথা বলতেই হচ্ছে। একটা বাইক নিয়ে কথা বলতে আসছি, তারপরেও আমার কাছে মনে হচ্ছে আমার বিবেকের তাড়নায় এই বিষয়গুলো উঠে আসছে। যেমন ধরেন, আমারই নিয়োগ করা লোক আমার টাকায় বেতন নেয়, আমাকে প্রোটেকশনের দায়িত্বে যে আছে, সে যখন আমার বুকে গুলি করে, তাকে তো আমি আর ভালো বলতে পারি না, তাকেই রাজাকার বলা উচিত। সো রাজাকার আমি না। আমার টাকায় খেয়ে পরে আমার নিরাপত্তার দায়িত্বের লোক যখন আমার গায়ে গুলি করছে, রাজাকার আসলে সেই, ডেফিনেটলি সেই। হটেবার এই বিষয়গুলি নিয়ে কথা বলতে আসি নাই। যে বিষয় নিয়ে কথা বলতে আসছিলাম, এই বিষয়ের সাথে আসলে একটা অ্যানালজি ড্র করার চেষ্টা করলাম, যেন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি। যেহেতু বাইরে যা ঘটতেছে, এই বিষয়গুলো আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে সামনে চলে আসছে, আমরা ইগনোর করতে পারছি না। হোয়াটএভার, যে সিমিলারিটির কথা বলছিলাম, যে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে এখন পিপুল বা আমরা নাই, আমাদের গভর্নমেন্টের উপর কোনো ট্রাস্ট নাই। ঠিক একইভাবে আমি একজন মোটো ব্লগার, আমি যদি এরকম হইতো যে হোন্ডা একটা টেস্ট রাইড অ্যারেঞ্জ করছে, এটা বেসিক্যালি ডিস্ট্রিবিউটরের উপর ডিপেন্ড করে না। ডিস্ট্রিবিউটর তো চাই যে সে যেন আরো বেশি প্রমোট করতে পারে, নিজের শোরুমের প্রমোট হবে, বাট এটা আসলে কোম্পানির উপর ডিপেন্ড করে। হোন্ডা যদি এখানে একটা কাজ করতো, যে প্রত্যেকটা শোরুমে বা অ্যাটলিস্ট ডিভিশনাল সিটিগুলোতে, শোরুমগুলোতে একটা টেস্ট রাইড অপশনের ইউনিট দিত বা টেস্ট রাইড ইউনিট দিত, তাহলে আমাদের মতো যারা মোটো ব্লগার আছে, টেস্ট রাইড দিয়ে বাইকটার সম্পর্কে একটা রিভিউ দিতে পারতাম। এতে করে হোন্ডার নেগেটিভ থেকে আমার মনে হয় পজিটিভ জিনিসটাই বেশি হইতো। এই হচ্ছে ফ্যাক্ট। সো এই জিনিসটা কেন হোন্ডা করে না? বরাবরই আমি কখনোই দেখি নাই যে হোন্ডা আসলে টেস্ট রাইডের কোনো অপশন দিয়েছে। অন্যান্য কোম্পানিতে অনেক কোম্পানি দেখছি, বিশেষ করে হিরো টেস্ট রাইডের অপশন দেয়, ইয়ামাহা তো এই টাইপের অপশন প্রায়ই অ্যারেঞ্জ করে। বাট হোন্ডার ক্ষেত্রে এই জিনিসটা আসলে খুব মিসিং। যে কারণে বলছিলাম, হোন্ডা আসলে তাদের কাস্টমার বা যারা ইউজার বা বাইকার, তাদেরকে আমার মনে হয় একটু কেয়ার কম করছে। আরেকটা বিষয় হচ্ছে, হোন্ডা আমার মনে হয় মার্কেট অ্যানালাইসিসে যথেষ্ট রং করছে, যে কারণে স্পেশালি 150cc সেগমেন্টে হোন্ডা ভালো করতে পারছে না। এই হচ্ছে আমার একটা অবজারভেশন। যদিও 150cc মার্কেটটা বাংলাদেশে ছোট, বাট 125 বা 100cc সেগমেন্টের মার্কেটটা অনেক বড়। অলমোস্ট 80% মার্কেটই হচ্ছে লোয়ার সিসি সেগমেন্ট। আর সেই সেগমেন্টে অ্যাজ জাপানিজ ব্র্যান্ড সুজুকি বা ইয়ামাহা থেকে অনেক বেটার পজিশনে আছে হোন্ডা। মানে বলা যায় যে ব্র্যান্ডের ভেতরে তারা মোটামুটি একচ্ছত্রভাবে খেলতে পারতেছে, কারণ সুজুকি বা ইয়ামাহার লো সেগমেন্টে বাইক প্রায় নাই বললেই চলে, থাকলেও দু একটা আছে, এগুলো আসলে খুব একটা রাস্তায় দেখা যায় না। এই হচ্ছে ফ্যাক্ট। এখন যে বাইকটা আজকে দেখতে গিয়েছিলাম, হোন্ডা এসপি 160, টুকটাক শেয়ার করার চেষ্টা করলাম উইদাউট রাইড যতটুকু ফিল হয়। এখন বাইকটার অনেক কিছু আসলে আমার কাছে ভালো লাগে না। লুক নিয়ে তো কথা বললাম, এই লুকটা আসলে আমার কাছে মনে হয় যে আমাদেরকে অ্যাট্রাক্ট করতে পারবে না। হ্যাঁ, যারা এজি আছে তাদেরকে হয়তো অ্যাট্রাক্ট করতে পারবে, বাট এজি পার্সনদের অ্যাট্রাক্ট করাটা আমার মনে হয় হোন্ডার জন্য যথেষ্ট না। কারণ হচ্ছে, আপনাকে লং টার্মে খেলতে হবে। আজকে যদি একটা ইয়াং ছেলে হোন্ডার একটা বাইকের উপর ক্রেজি হয়ে ওই বাইকটা ইউজ করে, নিশ্চয়ই তার পরবর্তী জেনারেশনে ওই বাইকটার উপর একটা উইকনেস থাকবে। সো হোন্ডা আমার কাছে মনে হয় ইন ফিউচার বড় একটা মার্কেট হারাইতে যাচ্ছে এই ভুলগুলো করে। যেহেতু হোন্ডা 150cc সেগমেন্টে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আসলে কিছু আনতে পারছে না এখনো পর্যন্ত, এটা হচ্ছে আমার অবজারভেশন। এখন এসপি 160 এফআই এবিএস একটা বাইক নিয়ে আসলো, বাট বাইকটা আসলে আমাকে একেবারেই স্যাটিসফাই করতে পারলো না। লুক যদি বলেন, আমি কোনো ধরনের অ্যাট্রাকশন এই বাইকটা দেখে ফিল করি নাই। অনেকে করতে পারে, এটা ইন্ডিভিজুয়াল ফ্যাক্ট, বাট পার্সোনালি হোন্ডা এসপি 160 এই বাইকটার উপর আমি কোনো ধরনের কোনো অ্যাট্রাকশন ফিল করি নাই। এই একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে, 160 বা 62cc একটা ইঞ্জিনে আপনি ফ্রন্ট টায়ার দিয়েছেন মাত্র 80/100 সেকশনের। এই টায়ার থেকে আপনি ভালো স্টেবিলিটি পাবেন না বা ভালো ফিল পাবেন না, ইভেন সাইকোলজিক্যাল ফিলও আপনার ভালো আসবে না। ফ্রন্ট সাসপেনশন যে ডায়ামিটার দিয়েছেন, 125cc যে ফ্রন্ট সাসপেনশন, একই সাসপেনশন ডায়ামিটার, এটা কিছু হইলো। আরেকটা বিষয়, আমি ট্যাঙ্কিতে প্রচুর ভাইব্রেশন ফিল করছি। এই ব্যাপারটা কেন ঘটছে আমি বুঝলাম না। মনে হচ্ছে যে আমার মোবাইল টেবিলের উপর রাখলে যে ভাইব্রেশনটা হয়, ট্যাঙ্কিতে স্টার্ট দেওয়ার পর ওই লেভেলের একটা ভাইব্রেশন হচ্ছে। এই হচ্ছে বেসিক। আর রাইড করে আসলে প্র্যাকটিক্যালি তখন ফার্স্ট ইমপ্রেশনের ডিটেলস বলতে পারবো, যে ইঞ্জিন রিফাইনমেন্ট বা সব কিছু আরো কম্প্যাক্টলি বলতে পারবো। এই ছিল হচ্ছে আমার হোন্ডা এসপি 160-র প্রথম দর্শন। মানে বলতে পারেন, অনেক চেষ্টার পর অবশেষে এসপি 160 দেখা পাইলাম, আর দেখা পেয়ে যতটুকু যা মনে হলো আপনাদের সামনে ওপেনলি শেয়ার করতে পারলাম। তাহলে আজকের মতো এখানেই রাখছি, আর কিছু বলার নাই। খুব শীঘ্রই হোন্ডা এসপির হয়তো, যদি
খুব শীঘ্রই হোন্ডা এসপির ফার্স্ট ইমপ্রেশন রিভিউ বা ফার্স্ট রাইড এক্সপিরিয়েন্স নিয়ে হয়তো চলে আসবো, যদি এমন কোনো লোক পাই যে কিনছে এবং আমাকে রাইড করতে দিয়েছে, এই হচ্ছে ফ্যাক্ট। সো যাবার আগে আবারও একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের দেশের যে পরিস্থিতি যাচ্ছে, এই পরিস্থিতি আসলে কারো জন্যই ভালো না, কোনো দল বা কোনো ব্যক্তি কারো জন্যই ভালো না। সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হব আমরা যারা সাধারণ নাগরিক, যারা আসলে কোনো দলকে সাপোর্ট করি না, মানে ইম্পার্শিয়াল যারা আছে, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হব। আর এখন যতটুকু দেখছি ইম্পার্শিয়াল হওয়ার সুযোগ নাই, এখন স্ট্যান্ড নেওয়ার সুযোগ আসছে। সো আমরা যার জায়গা থেকে যতটুকু পারি, যারা প্রোটেস্ট করার চেষ্টা করছে তাদেরকে যেন মেন্টালি হইলেও সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। বাট বিয়ন্ড এভরিথিং একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো ভায়োলেন্ট কোনো ওয়ে যেন আমরা ফলো না করি, যেটাতে কোনো জানমালের কারো কোনো ক্ষতি হয়, এবং সবার উপর রেসপেক্ট রেখে আমরা যেন প্রোটেস্টটা করি। আর এটাই হচ্ছে একটা ভালো সিটিজেনের প্রোটেস্ট করার ওয়ে, এই হচ্ছে ফ্যাক্ট। তারপরে অনেক সময় ওয়ে কাজ করে না, অনেক সময় ভায়োলেন্ট হইতে হয়, অনেক এগুলো ডিফারেন্ট ব্যাপার। হোয়াটএভার, আমরা দোয়া রাখি, আমরা চাই যে আমাদের দেশটা যেন আবার আগের জায়গায় ফিরে যায়, বলা যেতে পারে আমাদের দেশটা যেন আবার স্বাধীন হয়।